যখন সে বড় হয়, বিয়ের বয়স হয়, তখন অনেক রাজপুত্র তাকে বিয়ে করার জন্য অফার দেয়। সো রাজা কার কাছে এই মেয়েটাকে বিয়ে দেবে, কে সত্যিকারের ভালোবাসে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকেই তার রাজ্যে আমন্ত্রণ জানানো হয় এবং বলা হয় যে আমি একটা পরীক্ষা নিব, সবাই সেই পরীক্ষা দিতে রাজি আছো কিনা? সবাই বলে হ্যাঁ রাজি আছি। সবাইকে একটা পুকুরের সামনে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে এই পুকুরের এই পার থেকে যারা সাঁতরিয়ে ওপারে যেতে পারবে, যে ফার্স্ট হবে, তার কাছে আমি আমার রাজকন্যাকে বিয়ে দেব। সবাই প্রস্তুত তো? যখন সবাই প্রস্তুতি শেষ করলো, তখন ঘোষণা আসলো যে তবে এই পুকুরের মধ্যে অনেকগুলো কুমির আছে যাদেরকে 7 দিন খাবার দেওয়া হয় নাই, ক্ষুধার্ত কুমির। তো সবাই একটু তমকে দাঁড়ালো। তো যখন রাজকন্যার দিকে তাকায় তখন মনে হয় যে ঝাঁপ দেই, আর যখন কুমিরের দিকে তাকায় তখন মনে হয় যে না, আগে জীবন, রাইট? তো যাও, সকাল যায়, দুপুর যায়, রাজা রাজকন্যা দুজনেই হতাশ। তাহলে কি সেই প্রকৃত মানুষটিকে আমরা পাবো না, সাহসী বীর মানুষটিকে পাবো না যার কাছে আমার মেয়েকে বিয়ে দিব? যাও, শেষ পর্যন্ত যখন বিকাল গড়িয়ে আসলো, তখনই হঠাৎ করে একজন ঝাঁপ দিল এবং চোখের পলকেই এই পার থেকে ওপারে সে উঠে গেল। রাজা রাজকন্যা মহাখুশি, ফুলের মালা নিয়ে তাকে যেই রিসিভ করতে যাবে, তখনই সে রাগে ফিস ফিস করতেছে, বলতেছে যে রাখো তোমার মালা, আগে থেকে দাগ কাটা দিছে কে? রাজা রাজকন্যা বুঝে গেল সত্যিকার ভালোবাসার জন্য সে কিন্তু ঝাঁপ দেয় নাই, সে তার জীবন বাঁচানোর জন্য সে সাঁতরিয়েছে। বন্ধুরা, ভেস্টিসকে যখন আমি, কেউ না কেউ আমাকে এভাবে করে ভেস্টিসকে ধাক্কা দিয়ে নিয়ে এসেছিল, শুধুমাত্র ধৈর্য ধারণ করে আমি 5টা বছর এই বিজনেসে লেগেছিলাম। বিদায় আজকে আমি আমার লাইফটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পেরেছি। আমি ভেস্টিস থেকে নিজের ড্রিম কার অ্যাচিভ করেছি। আমি ভেস্টিস থেকে কল্যাণে আমি 3 বার ইন্ডিয়াতে গিয়েছি, একবার ফরেন ট্রিপ ভিয়েতনামে গিয়েছি। এখানে আমাদের সাথে আরো অনেকেই ছিলেন বাংলাদেশে। আমি ভেস্টিস থেকে আমার হাইয়েস্ট 3,72,000 টাকা আমি অ্যাচিভ করতে পেরেছি, যেটা কোনোদিন আমি স্বপ্নেও ভাবি না যে আমি 3 লাখ টাকা আমি আর্ন করবো। বন্ধুরা, সো ভেস্টিসে লেগেছিলাম ধৈর্য সহকারে, যে করে এই জিনিসগুলো আমার অ্যাচিভমেন্ট এসেছে। আমি বিশ্বাস করি যারা ভেস্টিসের সাথে লেগে থাকবেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লিডারের এই স্বপ্নগুলো অ্যাচিভ হবে। এখানে অনেকেই আছেন স্টুডেন্ট, অনেকে আছেন টিচার, অনেকে আছেন এন্টারপ্রেনার, অনেকে বিজনেসম্যান, অনেকে ডক্টর, অনেকে আছেন লয়ার, অনেকেই অনেক পেশার সাথে জড়িত। প্রত্যেকেই আমি বলবো যে নিজ পেশাকে ঠিক রেখে আপনি চাইলে একটি লাইফ চেঞ্জিং অপরচুনিটির মাধ্যমে আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন, ঠিক আমার মতো। সো আমরা কি রাজি আছি সবাই? দুটা হয়ে আছে। যারা আমরা জব করি, যারা আমরা চাকরি করি, তারা 8 থেকে 10 ঘন্টা জবের টাইম দেই বা বিজনেসের টাইম দেই, এবং এইখান থেকে যে টাইমটুকু আমাদের বেঁচে যায়, অতিরিক্ত টাইম যেটা আছে 3 থেকে 4 ঘন্টার টাইম, যেটাকে আমরা বিভিন্নভাবে ওয়াশ করি, সেই নষ্ট হয়ে যাওয়ার টাইমটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের লাইফে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আসবে। বন্ধুরা, সফল মানুষেরা বাড়তি সময় পরিশ্রম করে, এই জন্যই তারা সফল, বিশ্বাস করি আমরা। এই পাশে ঢাকা মেডিকেল কলেজ আছে, তারা সরকার থেকে একটা স্যালারি পায়। ইয়েস অর নো? আপনি বিলিভ করেন যে স্যালারি টাকা পায়, সেই স্যালারিতে তার লাইফটা কি সাধারণ মানুষের মতো চলতো না? কিন্তু আজকে তার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, সবকিছু আছে। বিকজ যখন তার চাকরি শেষ হয়, তখন সে কিন্তু এই 3-4 ঘন্টার সময় সে কিন্তু চেম্বারে বসে বাড়তি সময় কাজ করে। একজন লয়ার, একজন ব্যারিস্টার, এই পৃথিবীতে যত সফল মানুষ তারা বাড়তি সময় কাজ করে, এই জন্যই তারা সফল। মূল পেশা থেকেও বিগ একটা ইনকাম করে। আমি বলবো, আমি আমার মূল পেশা হচ্ছে জব, চাকরি। এখান থেকে যে স্যালারি পাই, শুধুমাত্র পার্ট টাইম অতিরিক্ত সময় কাজ করি বিধায় যে পরিমাণ স্যালারি পাই, তার চেয়ে বেশি টাকা পার মান্থ গভর্নমেন্টকে ট্যাক্স দিই আমি।
সো অতিরিক্ত সময়কে কাজে লাগাতে হবে। এই পৃথিবীতে সবাই টাকার জন্যই কাজ করে। ওয়েস্টেজ থেকে আপনি আপনার পার্ট টাইম কাজ করে আপনি বড় একটা ইনকাম করতে পারবেন, ইনকামের সুযোগ আছে। তাহলে কি আমরা কি নিজেকে সবাই আবিষ্কার করতে চাই? নতুন ভাবে আবিষ্কার করতে চাই। আজকের এই প্রোগ্রাম থেকে আবার নতুন ভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো কাজে, যতক্ষণ পর্যন্ত না আমাদের অ্যাচিভমেন্ট আসছে। সো এখানে অনেকগুলো মানুষের আমি শর্টকাট করতেছি। প্রথমেই বলবো যে পল আলেকজান্ডার 1952 সালে পোলিও রোগে আক্রান্ত হয়। তার একটা লোহার ফুসফুসের মধ্যে তাকে আবদ্ধ করা হয় এবং সেই লোহার ফুসফুস দিয়ে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। জীবনে 72টা বছর এইভাবে করে সে কাটিয়ে দেয় এবং সেই ব্যক্তিটাও চিন্তা করলো যে আমি বোঝা হয়ে থাকতে চাই না, আমি একটা কিছু করতে চাই। দ্যাটস ওয়াই সে একাধারে একজন লয়ার এবং সে একজন রাইটার, 4টা বই সে লিখেছে। বন্ধুরা, এই অবস্থা থেকেও কিন্তু সে সফল হয়েছে, বিকজ একটা ড্রিম ছিল, তার ইচ্ছে ছিল। ইয়েস অর নো? আব্রাহাম লিঙ্কন আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আমরা জানি কৃতদাস থেকে সে কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। একদিন বাড়ির সবাইকে তার মালিক এটাকে জিজ্ঞাসা করছে জীবনে কে কি হতে চায়। সব শেষে তাকে আর জিজ্ঞাসা করে না। তো মালিককে সে বলবো, মালিক আমারও একটা ড্রিম আছে, আমাকে কিছু বলবেন না? তো বলতেছে যে তোর আর কি ড্রিম থাকবে, তুই তো আমার বাড়ির চাকর, রাইট? সে বলতেছে না, আমারও একটা ড্রিম আছে। তো তাকে যখন সুযোগ দেওয়া হয় সে বলতেছে আই ওয়ান্ট টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএস, রাইট? এবং সে কিন্তু জীবনের 22 বছর থেকে জার্নি স্টার্ট করে জীবন 52 বছর বয়সে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়। তার সেরা উক্তি হচ্ছে ফেইলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। যে মানুষ ব্যর্থ হতে জানে না সে কোনোদিন সফল হতে পারে না। তো আসেন, এরকম ভাবে আমাদের জামালপুরের মহেশপুর বিভাগের ডক্টর আতিউর রহমান, যার বই কেনার টাকা ছিল না, তার বন্ধুর বাড়িতে শুধু কাজের লোকের হিসেবে চাকরি নেয় এবং তার বন্ধুর মাকে বলে বিনিময়ে আমার বন্ধুর বইগুলা পড়তে দিবেন। এবং সেই ছেলেটা পড়াশোনা করে ক্যাডেট কলেজে যখন চান্স পায় তখন ভাইবা দেওয়ার জন্য তার প্যান্ট পর্যন্ত ছিল না। তার স্কুলের দপ্তরির কাছ থেকে প্যান্টটা তার নিয়ে সে ভাইবা বোর্ডে আসে এবং সেখান থেকে সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়। ইয়েস অর নো ব্রাদার? শুধুমাত্র ইচ্ছা থাকার কারণে যে কোনো পরিস্থিতিকে সে বলতো। স্কুলে যখন সে পড়তো বোকা বোকা কোয়েশ্চেন করার কারণে স্কুলের স্যারেরা তাকে স্কুল থেকে টিসি দেয় এবং তার মাকে একটা সুন্দর চিঠি লেখে যে আপনার ছেলে এতটাই বোকা যে আমাদের স্কুলে তাকে আর রাখবো না, তাকে আমাদের স্কুল থেকে ছাড়িয়ে নেন। সে চিঠি পেয়ে তার মা অজর কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। টমি এসে বলতেছে মা কাঁদো কেন? বলতেছে যে বাবা তোমার স্কুলের স্যারেরা চিঠি পেয়েছে যে তোমার এতটাই মেধা, এতটাই